একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে গত মে মাসে নির্বাচন কমিশনের দেওয়া রোড ম্যাপের খসড়া অনুযায়ী এ মাসেই নাগরিক সমাজের প্রতিনিধি ও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরুর কথা রয়েছে তাদের, যা আজ চূড়ান্ত করেছে তারা যে আগস্টে এই কথা বলা শুরু করবে তারা। কমিশন রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ আর প্রার্থিতার যোগ্যতা সহজতর করার কথা ভাবার পাশাপাশি জনসংখ্যার পরিবর্তে ভোটারের সংখ্যার ভিত্তিতে নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ এবং বিএনপির দাবি অনুযায়ী সেনাবাহিনীকে সরাসরি কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব দেওয়া যায় কিনা এই বিষয়গুলোতে সংলাপের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মত নিয়ে আইনি সংস্কারের কথা ভাবছে বলে কমিশন সূত্রে জানা গেছে। তবে সংসদীয় আসনের সীমানা বিন্যাস বা সেনা মোতায়েন পদ্ধতিতে পরিবর্তন আনতে চাইলে শেষ পর্যন্ত জাতীয় সংসদে ক্ষমতাসীন আওয়ামী লীগকেই আইনি পরিবর্তন আনতে রাজি হতে হবে। আবার কমিশনের রোড ম্যাপে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে নির্বাচনী এলাকার ঝুঁকি নিরসনের ব্যবস্থা, অনলাইনে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমার ব্যবস্থা, মাস্তানদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার সহ নানা উদ্যোগের মাধ্যমে ভোটের অন্তত ৩ মাস আগে থেকে অবাধে নির্বাচনী প্রচারণা ও ভোটাধিকার প্রয়োগের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার কথা আছে। আওয়ামী লীগের তরফে গত জানুয়ারিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময়ই বলা হয়েছিল, নির্বাচনের সময় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলবে কমিশনের নির্দেশে, আর তাদের সরকার শুধুই রুটিন কাজ করবে। কিন্তু মামলা তুলে নিয়ে লেভেল প্লেইং ফিল্ড চাইছে বা কিছুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে না যাওয়ার কথা যে বলছে বিএনপি, সে সংকটের সমাধান করা কি নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব, কিংবা আগামী কয়েক মাসের সংলাপ ও প্রস্তুতিতে সম্ভব সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তাদের তাগিদ প্রমাণ? এই নিয়ে আলাপে আজ রাজকাহন স্টুডিওতে আছেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ জানিপপের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার এবং ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সে ফেমার প্রেসিডেন্ট মুনিরা খান। স্বাগত আপনাদের তিনজনকে। ডক্টর বদিউল আলম মজুমদার, আপনাকে দিয়ে শুরু করি যে আজকে চূড়ান্ত করেছে যে খসড়াটি আসলে মে মাসে নির্বাচন কমিশন দিয়েছিল যে তারা যে রোড ম্যাপ মেনে 2018 শেষের নির্বাচনের দিকে যেতে চায় সেটি চূড়ান্ত করেছে এবং সংলাপের কথা আছে। আপনাদের সাথে সংলাপ হবে, সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে সংলাপ হবে, গণমাধ্যমের সঙ্গেও হবে, রাজনৈতিক দলের সঙ্গেও সংলাপ হবে। এই সংলাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি হয়ে দাঁড়াবে বলে আপনি মনে করেন? অনেক ধন্যবাদ। এই সংলাপের মাধ্যমে কতগুলো বিষয় তারা ঐক্যমত্যে পৌঁছার চেষ্টা করবে। আইন কানুন বিধিবিধানে কি ধরনের পরিবর্তন আনা যায় এবং নির্বাচনী প্রক্রিয়ায় কি ধরনের পরিবর্তন প্রয়োজন, ভোটার তালিকার ব্যাপারে, সংসদীয় আসন পুনর্নির্ধারণের ব্যাপারে, এইসব ব্যাপারে আপনার নিউজেই এগুলো এসেছে। তো এগুলো সম্পর্কে তারা আলাপ আলোচনা করবেন, আলাপ আলোচনা করে কতগুলো এগুলো বিষয়ে তারা ঐক্যমতে পৌঁছার চেষ্টা করবেন। এবং এটা ভালো যে তারা সংলাপ করছে, কারণ নির্বাচন কমিশনের কিন্তু অগাধ ক্ষমতা আছে। নির্বাচন কমিশনের সংলাপ করার কোনো বাধ্যবাধকতা নেই এবং নির্বাচন কমিশনের এত ক্ষমতা দেওয়া হয়েছে যে আমাদের সংবিধানের 119 অনুচ্ছেদে নির্বাচন কমিশনের ক্ষমতাগুলো সুস্পষ্ট করা আছে এবং এটার ব্যাখ্যা দিতে গিয়ে আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে নির্বাচন কমিশন প্রয়োজনে আইন বিধিবিধানের সাথে সংযোজন করতে পারে এবং বিরাট ক্ষমতা বা বস্তুতপক্ষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে নির্বাচন কমিশন রাতকে দিন করা ছাড়া আর দিনকে রাত করা ছাড়া সবকিছুই করতে পারে। আপনি বলেন আইন বিধিবিধান যুক্ত করতে পারে, কিন্তু তার মানে কি যে ধরুন যে বড় বিষয়গুলো নিয়ে যে কথা হচ্ছে যে সীমানা পুনর্নির্ধারণ, প্রার্থিতার যোগ্যতা পরিবর্তন, সেগুলো নিয়েও কোনো সংসদে আলাপ করবার প্রয়োজন হবে না? সংসদ তো আইন হয়, কিন্তু আইনের ব্যাখ্যা এবং শুধু তাই নয়, আমাদের বিধি প্রণয়নের ক্ষমতা কিন্তু আমাদের নির্বাচন কমিশনের আছে, যেটা ভারতীয় নির্বাচন কমিশনেরও নাই। তো বিধি প্রণয়নের ক্ষেত্রে তারা অনেক রকম স্বাধীনতা ভোগ করে। এছাড়া যদি নির্বাচন কমিশন বলে ইভেন আইনের পরিবর্তনের জন্য, তাহলেও আমাদের ক্ষমতাসীনদেরকে এটা গুরুত্বের সাথে নিতে হবে, কারণ নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা এবং সরকারের দায়িত্ব নির্বাচন কমিশনকে সহায়তা করা। তাই নির্বাচন কমিশনের ড্রাইভার সিটে
তো এই নির্বাচন কমিশন যদি চায় অনেক কিছু করতে পারে, তবে একই সাথে আবারও বলা প্রয়োজন যে নির্বাচন কমিশন সবচেয়ে শক্তিশালী, কার্যকর, সবচেয়ে স্বাধীন নির্বাচন কমিশনের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না যদি প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনিক কর্মকর্তারা এবং যারা নির্বাচনের সাথে যুক্ত থাকে তারা যদি কারচুপি করতে চায়, তারা যদি স্ট্যাম্প দিতে চায়, তারা যদি আগের রাতে ব্যালট বক্স পূরণ করে রাখতে চায়, তাহলে কিন্তু সবচেয়ে শক্তিশালী নির্বাচন কমিশনের পক্ষেও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব। আমি নিশ্চয়ই জানতে চাইবো যে সেগুলো নিশ্চয়ই আটকাবার অধিকার, ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে, সেগুলো কি তারা এক্সারসাইজ করতে পারে কি পারবে না সেগুলো নিয়েও আলাপ করতে চাই। কিন্তু ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, যদি এই সংলাপের বিষয়বস্তু নিয়ে যা জানা যাচ্ছে যে একটি বড় বিষয় তারা মাথায় রাখছে যে রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রে যে আসলে কোন দলগুলো কাজ করছে, কোন দলগুলো আসলে নামমাত্র আছে, সেগুলোর ক্ষেত্রে একটা কড়াকড়ি আরোপের কথা ভাবছে। প্রার্থিতার যোগ্যতা সহজতর করার কথা আসছে, যে আমলারা আরো তাড়াতাড়ি মানে চাকরি থেকে অবসরে গিয়েই নির্বাচনে যোগ দিয়ে দিতে পারেন কিনা সে কথা করার কথা ভাবছে। আর রাজনৈতিক দলগুলোর বিশেষ আগ্রহের জায়গা যে বিষয়টিতে, যে সংসদীয় আসনের সীমানা বিন্যাস আবার নতুন করে করবার কথা তারা ভাবছে, সেনা মোতায়েন পদ্ধতিতে পরিবর্তন আনা, মানে যে কেন্দ্রই পাহারা দেবে কিনা সেনা বাহিনী, সেই বিষয়টি নিয়েও আলাপ হবে বলে জানা যাচ্ছে। আমি যদি ডক্টর বদিউল আলম মজুমদার যেটা বললেন সেটাই যদি আরেকটু পরিষ্কার করে আপনি বলেন যে এই বিষয়গুলোতে যদি পরিবর্তন আনতে হয়, কতটা আসলে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ সংসদের উপর নির্ভরশীল থাকতে হবে নির্বাচন কমিশনকে, কতটা সে নিজেই পারবে? দেখুন, কমিশন তো সভরেন বডি, তার একমাত্র কাজই হচ্ছে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষভাবে নিশ্চিত করা, এবং এই জন্য তারা প্লেজ বাউন্ড, এই জন্য শপথও কিন্তু তারা গ্রহণ করেছেন, এবং তারা পরিষ্কার করে ব্যক্ত করেছেন যে রাগ বিরাগের বশবর্তী হয়ে তারা কোনো কাজ করবেন না, তারা সংবিধানের প্রতি বিশ্বস্ত থাকবেন এবং সেইভাবে ডেলিভার করবার সর্বাত্মক চেষ্টা করবেন। এবং এই কাজে যখন যাদের সহযোগিতা তারা চাইবেন, এই রাষ্ট্রে যারা ক্রিয়াশীল আছেন প্রত্যেকের জন্য নির্বাচন অগ্রাধিকার, সেই বিবেচনায় তাদেরকে কাজ করতে হবে, তাদের সঙ্গে সহযোগিতা করতে হবে। এখন ধরুন কমিশন তারা তাদের মতো করে একটা হোমওয়ার্ক করেছেন, এবং ডে ওয়ান থেকে আমি কিন্তু উপস্থিত ছিলাম তাদের সেই প্রেস ব্রিফিংয়ে, যেদিন শপথ গ্রহণ করে তারা এই নির্বাচন ভবনে প্রবেশ করলেন, প্রেসকে মিট করলেন। তারা পরিষ্কার বলেছেন যে তারা কথায় নয় কাজে প্রমাণ করবার চেষ্টা করবেন যে দে মিন বিজনেস, দে আর সিরিয়াস অ্যাবাউট ইট। আর মাঠে একেবারে যেটাকে বলে যেখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সংগঠিত হচ্ছে, সেখানে অবস্থান নেবেন। এবং সেটা কিন্তু তারা প্রথম বাঘাইছড়ির যে স্থানীয় সরকারের নির্বাচনটি আমরা প্রত্যক্ষ করলাম, সেখান থেকেই তারা কিন্তু মিন করবার চেষ্টা করেছেন, এনশিওর করেছেন। টিল টু ডেট তারা যথেষ্ট সিরিয়াসনেস এর সাথেই আপনার এই খসড়া রোডম্যাপ তৈরি করে সেটা মোটামুটি উন্মোচিত করেছেন প্রেসের মাধ্যমে আমাদের বিবেচনার জন্যে, চিন্তাভাবনার জন্যে এবং বিচার বিশ্লেষণের জন্যে। এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে তারা উপনীত হয়েছেন, এবং এ মাসের শেষ দিকে তারা ওই ফর্মাল যে ডায়ালগ সেটা ইনিশিয়েট করবেন। আর মূল যে স্টেক হোল্ডার, বেসিক্যালি রাজনৈতিক দলগুলো, তাদের যে সম্ভাব্য কী কী বিষয়ে তারা টেবিলে হাজির করতে পারেন আলোচনার বিষয় হিসেবে ইস্যুগুলো, সেগুলো তারা মোটামুটি ধরে নেওয়ার চেষ্টা করেছেন, অ্যাজিউম করেছেন। তারপরেও অনেক কিছু থাকতে পারে, সেই বিষয়ে খোলা মন নিয়ে তাদের কিন্তু আলোচনা টেবিলে বসতে হবে, রিসেপটিভ হতে হবে। আর রাজনৈতিক দলগুলোকে উইথ ডিউ রেসপেক্ট রেসপন্সিবল হতে হবে। নৈরাজ্য আর নির্বাচন একসঙ্গে সমান্তরালভাবে চলতে পারে না, সে বিষয়টি কিন্তু সবাইকে ভুলে গেলে চলবে না। আর যে বিষয়টি আমরা অতীতে দেখেছি দশম সংসদ নির্বাচনকে ঘিরে, এমন একটা বিশেষ সময় এই একাদশ সংসদ নির্বাচনের প্রাককালে এই অবস্থায় আমরা কোনোভাবেই কিন্তু জাতীয়ভাবে অ্যাফোর্ড করতে পারছি না ওইরকম একটা পরিস্থিতি। এটা সর্বাত্মকরণের চেষ্টা করতে হবে সবার, যে যাতে এটা পুনরাবৃত্তি না ঘটে এবং আমরা নতুন মাত্রায় যোগ করতে পারি, একটা সোনালী ভবিষ্যৎ যেন আমাদের জন্য অপেক্ষা না। কিন্তু মানে আমি নৈরাজ্য এবং নির্বাচন নিশ্চয়ই একসঙ্গে চলতে পারে না, এবং নৈরাজ্য কারো কাম্য নয়। আমি যদি নৈরাজ্যের বদলে আন্দোলন শব্দ ব্যবহার করি, তো তাহলে সেই মানে নির্বাচনের তো এবার আমাদের জন্য প্রায় মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে বিএনপি এবারও নির্বাচনে যোগ দেবে কি দেবে না, এটাই তো মূল ইস্যু। তো সেই বিএনপি নির্বাচনে যোগ দেবে না তো বলে দিচ্ছে যে তারা সহায়ক সরকার ছাড়া নির্বাচনে যোগ দেবে না। তো সেই
এই জায়গার সমস্যার সমাধান করা তো নির্বাচন কমিশনের সংলাপে বোধহয় সম্ভব না। দেখুন, নির্বাচন কমিশন দিনকে হয়তো রাত করতে পারে না, এটা ঠিক, কিন্তু চাইলে সবাইকে এক জায়গায় বসাতে পারে এবং সেই সঙ্গে মেলো ডাউন করার জন্য যা যা কিছু করা দরকার সেটার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করতে পারে। কিন্তু তারও কিন্তু একটা লিমিট আছে। আপনার মাইন্ডসেটটা যদি প্রথম থেকেই থাকে ধনুর্ভঙ্গ একটা পণ নিয়ে বসে থাকেন যে তাল গাছ আমারই হতে হবে, কাম হোয়াট মে, তাহলে কিন্তু কোনোভাবেই যে কোনো ধরনের ডায়লগ সেটা আলোর মুখ দেখবে, সফল হবে, এটা নিয়ে বড় একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু থেকে যাবে। এটাই তো মূল প্রশ্ন। কাজে এই প্রশ্ন নিয়ে আমি পরে ডক্টর বদিউল আলম মজুমদার আপনার কাছেও আসবো, কিন্তু মুনিরা খান তার আগে যদি আপনি বলেন যে এই সংলাপ থেকে আপনার মানে প্রত্যাশা কি? মানে আমি আসলে এই উত্তরটাই আজকে জানতে চাই যে সংলাপে কোনো লাভ হবে বলে আপনারা প্রত্যাশা করেন কিনা, মানে নির্বাচন কমিশনের সংলাপ থেকে শেষ পর্যন্ত এই উত্তর বেরিয়ে আসবে কিনা যে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হতে যাচ্ছে। ধন্যবাদ। আমি যেটা মনে করি যে সংলাপটাই সবচেয়ে প্রথম দরকার। যখনই কোনো একটা এর দাঁড়ায়, ডিফারেন্সেস অফ ওপিনিয়ন দাঁড়ায় একটা দেশে, আমরা সমস্ত দেশবাসী কি চাই, মানে সবাই, ইলেকশন কমিশন এসেছেন একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে এবং সবার জন্য গ্রহণযোগ্য একটা নির্বাচন দিতে। তো ওনার প্রথম চেষ্টাই হবে যে সবার জন্য গ্রহণযোগ্য একটা নির্বাচন উনি কি করে অনুষ্ঠিত করতে পারেন। তো সেখানে ডেফিনেটলি অন্য সবার আগেই মানে কি প্লেয়ার হচ্ছে রাজনৈতিক দলগুলি, কারণ তারা যদি না আসে তাহলে তো সবার জন্য গ্রহণযোগ্য এই কথাটা বলা হচ্ছে না। তো আমি মনে করি যে তার প্রচেষ্টাই হবে যে সবাইকে, সব রাজনৈতিক দলগুলিকে এনে সংলাপের মাধ্যমে রাজি করাবেন যে কি করে এই ইলেকশনে তারা অংশগ্রহণ করতে পারে। আর আমি যেটা মনে করি যে গতবারের পরিপ্রেক্ষিতে এবার সব রাজনৈতিক দলগুলি দেশকে নৈরাজ্যের দিকে দিতে চাইবে না। তারাও চাইবে যে সংলাপ, নেগোসিয়েশন সবসময় কোনো না কোনো ফল দেয়, কখনোই নেগেটিভ ফল দেয় না। নেগোসিয়েশনে আসলে কোনো না কোনো রাস্তা বেরই হয়ে যায়। তো আমি মনে করি যে সবার যদি একটা গুডউইল থাকে যে না, গতবার আমি দেশটাকে যেভাবে আমরা ইলেকশনের সব পিছিয়ে দিয়েছিলাম, এবার সামনে জনগণের স্বার্থে, দেশবাসীর স্বার্থে, ভালো নির্বাচনের স্বার্থে আমরা বসে একমত যে কোনো জিনিস। এখন বাংলাদেশে অনেক প্রবলেম আছে, সমস্ত প্রবলেমগুলি কিন্তু শুধুমাত্র যে প্রধান রাজনৈতিক দল কিংবা সরকারি আছে তারা করতে পারবে এটা আমার বিশ্বাস না। আমার বিশ্বাস যে দেশে অন্যান্য যারা, শুধু বিএনপির কথাই বলছি কেন, আমি ছোট ছোট অনেক দল আছে, তাই না, তাদেরকেও একটা গ্রহণযোগ্য নির্বাচন আমাদের উপহার দিতে হবে, যেমন করেই হোক না কেন, ফাইন্যান্সিয়ালি তাদের হেল্প করেই হোক কিংবা তাদের অন্যভাবে ভেতরে আনার, কাঠামোর ভেতরে আনার চেষ্টা করেই হোক। এবং আমার মনে হয় ইলেকশন কমিশন যে রোডম্যাপটা নেবেন সেটা চিন্তা ভাবনা করেই নেবেন যে সবাই কিছুটা হলেও মানে একমত হয়ে এক দেশে একটা ভালো বিরতিতে যাব। ইলেকশন। বিরতিতে ফিরে আপনারাও, আমি জানি না মানে আপনার কাছে যদি ছোট্ট করে উত্তরটা নিয়ে যায়, মানে একটা তো দেখাই যাচ্ছে যে একটা ইতিবাচকতা তো দেখা যাচ্ছে, সকলেই তো নেগোসিয়েশনের টেবিলে আসতে চাইছেন, সকলেই তো সংলাপের টেবিলে আসতে চাইছেন। ফিরে এসে ডক্টর বদিউল আলম মজুমদার, আপনাকে এইখান থেকে জিজ্ঞেস করব যে এই ইতিবাচকতা নিয়ে যে সংলাপ শুরু হচ্ছে তা থেকে আসলে মূল বিতর্কের যে বিষয়গুলো সেগুলোর সমাধান সম্ভব হয়ে উঠবে কিনা আপনি কি মনে করেন? দর্শক থাকুন রাজকাহনে টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। ডক্টর বদিউল আলম মজুমদার, যে পরিস্থিতিতে আসলে নির্বাচন কমিশন একটা রোড ম্যাপ দিল এবং আলোচনায় যাচ্ছে, সেখানে তো একটা ইতিবাচকতার পরিবেশ দেখা যাচ্ছে। মানে বিএনপি নির্বাচন কমিশনকে গিয়ে তাদের নানা রকম এই যে ইভিএম মেশিন নিয়ে তারা যে এটা চায় না সেটা চিঠি দিয়ে জানিয়ে এসেছে, মানে তারা একটা বার্তালাপে থাকতে চাইছে, তারা সংলাপে রীতিমতো আগ্রহ প্রকাশ করছে। এবং এই পরিস্থিতিতে একটা ইতিবাচকতার পরিবেশ দেখেন কিনা? আর আওয়ামী লীগ ইভিএম চায়, বিএনপি চায় না, এই পরিবেশে যে এরকম একটি মানে এরকম একটি বিতর্কিত বিষয় নির্বাচন কমিশন রোডম্যাপে ঢোকালো না, বলেই রাখলো যে এটি মানে এখনের মূল বিবেচ্য বিষয়গুলোর একটি হবে না, সেটিও একটা ইতিবাচক ইঙ্গিত কিনা আপনার কাছে? নিঃসন্দেহে আরেকটা ইতিবাচক দিক আপনি ইঙ্গিত করেছেন এ ব্যাপারে, যে অতীতের সংলাপে কিন্তু বিএনপি অংশগ্রহণ করে নাই। যে হুদা কমিশনের অধীনে যে সকল সংলাপ হয়েছে বিএনপি ছিলেন না ওখানে, বিএনপি ছিল না ওখানে, কিন্তু এবার তারা প্রস্তুতি নিচ্ছে, এটা নিঃসন্দেহে ইতিবাচক। তবে যে শেষ বিবেচনায় তো যেটা বিবেচনা সেটা হলো নির্বাচনে জিততে হবে।
যে আওয়ামী লীগেরও নির্বাচনে ঠকার কোনো, নির্বাচনে পরাজিত হওয়ার কোনো অবকাশ নেই। আওয়ামী লীগকে নির্বাচনে জিততে হবে, ক্ষমতায় থাকতে হবে। একই সাথে বিএনপিকেও ক্ষমতায় যেতে হবে। এই যে ক্ষমতায় যাওয়ার যে এই রকম সর্বত প্রচেষ্টা এবং যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়ার যে এই যে বদ্ধপরিকরতা, তো এটাই কিন্তু সবচেয়ে বড় সমস্যা। কারণ যে ক্ষমতায় না যেতে পারলে এর বিরাট মাসুল দিতে হবে। যে বিএনপি না যেতে পারলে বিএনপির অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে, এবং আওয়ামী লীগ যদি ক্ষমতায় না যায়, ক্ষমতায় টিকে না থাকে, তাহলে তাদের জন্য যে ওবায়দুল কাদের তো নিজেই সে ব্যাপারে হুঁশিয়ার বাণী উচ্চারণ করেছেন। তো তাই সর্বতভাবে তারা চেষ্টা করবে ক্ষমতায় যেতে কিংবা ক্ষমতায় টিকে থাকতে। আর আরেকটা যে জিনিস হলো যে আমাদের নির্বাচনকালীন, আপনার আশঙ্কাটা হচ্ছে রাজনৈতিক দলগুলোই মানে এই সংলাপ শেষ পর্যন্ত ভেস্তে দেবে। হ্যাঁ, তাদের তো স্বার্থ, তারাই তো করেছে অতীতে। আর আরেকটা হলো যে আমাদের আরেকটা যে জিনিস, আমাদের অতীত ইতিহাস, যে দলীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোতে ক্ষমতাসীন দল ক্ষমতায় এসছে। দলীয় এবং আমরা আরও দেখেছি যে এই যে দলীয় সরকারের অধীনে যে সকল স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, সেখানে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনী কর্মকর্তারা এরা সিল মেরেছে, এরা আগের রাত্রে ব্যালট বাক্স পুড়িয়ে রেখেছে, এরকম বহু রকম অন্যায় কাজে তারা যুক্ত হয়েছে। তো তাহলে অতীতের অভিজ্ঞতা হলো দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়নি, এবং তার বিপরীতে যতগুলো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের নির্দলীয় সরকারের অধীনে হয়েছে সবগুলোতে কিন্তু ক্ষমতাসীনরা ক্ষমতার থেকে বিতাড়িত হয়েছে। তো এই অভিজ্ঞতাও কিন্তু যে সন্দেহের সৃষ্টি করে। আপনি বলছেন এটা একটা দীর্ঘ তিক্ত অভিজ্ঞতা থেকে, হতাশা থেকে নিশ্চয়ই বলছেন, কিন্তু মানে রাজনৈতিক দলগুলো যদি ঠিক করেই রাখে যে সংলাপ থেকে কোনো ফায়দা নেই, তাহলে কি রাজনৈতিক দলগুলো আসলে সংলাপের কথা মানে ভাবছে, বলছে? কিন্তু তারা কি বলবে না, তারা কি তাহলে আন্দোলনমুখী না হয়ে সংলাপমুখী না? তারা তো এখন এটা তাদের জন্য ভালো রাজনীতি হবে না যে আমরা কিছুতেই নাই, সবকিছু বর্জন, সবকিছু আমরা মানি না, এইসব। তারা তো ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখাতে চাইবে, ইতিবাচক ভূমিকা নিতে চাইবে, কিন্তু আলটিমেটলি সেটাই তো বিবেচনা, তাদেরকে ক্ষমতায় যেতে হবে, আওয়ামী লীগের ক্ষমতায় থাকতে হবে। অতএব তার জন্য যা কিছু করা দরকার তাই করতে হবে। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনিও কি এরকম হতাশ ভাবে দেখেন কিনা? মানে হতাশ নয়, এটা বাস্তবতা, এরকম নৈরাশ্যজনক বাস্তবতা, বাস্তবতাটা মানে বিষয়টা হচ্ছে যে করবার উপায়ও নাই, আশাবাদী হতে কোনো ক্ষতি নেই। আর দ্বিতীয়ত যে বিষয়টি সেটা হচ্ছে রিয়ালিটি, যেটা সেটা কিন্তু ওই রাজনৈতিক যে প্রতিপক্ষ তারাও কিন্তু যথেষ্ট বিবেচনায় নিয়ে তারা আলোচনার টেবিলের দিকে যাচ্ছেন, ধাবিত হচ্ছেন। কারণ রাজনৈতিক কৌশলের এটা একটি অংশ। ডক্টর মজুমদার যেটি বললেন যে আমরা কিছুতেই নাই, এই ইমপ্রেশনটা আগ বাড়িয়ে হুট করে কেন দিতে যাবেন, এটা আত্মঘাতী একটা স্ট্র্যাটেজি হবে। সেই বিবেচনা থেকে তারা হয়তো মানে এই মেইনস্ট্রিম যে মুভগুলো তার সঙ্গে থাকছেন, তাদের মতো করে তাদের যে অবস্থান সেটি জানান দিচ্ছেন, এবং বারংবার বলবার চেষ্টা করছেন তারা নির্বাচন সহায়ক সরকার না হলে তারা এই প্রক্রিয়া ফাইনালি চূড়ান্ত খেলায় অংশগ্রহণ করবেন না। সবচেয়ে বড় কথা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে তারা নির্বাচনে যাবেন। এটা নতুন কিছু নয়, তাদের পুরনো বুলি তারা বলছেন। কিন্তু 5 বছর আগের যে বাস্তবতা আর বর্তমান যে বাস্তবতা, ছিলাম বাঘ হয়েছি বেড়াল, এই যে বাস্তবতাটি, সেটি কিন্তু তাদেরকে দলীয়ভাবে সাংগঠনিকভাবে কিন্তু দে আর ট্রাইং টু কাম টু টার্মস উইথ ইট। এই রিয়ালিটিটা, এটা যেমন একটা রিয়ালিটি, তেমন এটাও একটা রিয়ালিটি যে সরকারের পক্ষেও কি আসলে মানে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষেও কি আরেকটি নির্বাচন করে ফেলা সম্ভব? যে নির্বাচনে যদিও তারা বলছে যে নির্বাচন কারোর জন্য অপেক্ষা করবে না, কিন্তু এটা কি সম্ভব যে নির্বাচনে আসলে বিএনপি অংশ নেবে না, বা রাজনৈতিক মানে একটা অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া কি আরেকটি গ্রহণযোগ্য নির্বাচন করা তাদের পক্ষে সম্ভব হবে? মানে এর নানান রকম ফের আছে। একটি সিনারিও এরকম হতে পারে, যদি আমরা আলোচনার বুঝবার সুবিধার্থে বিষয়টা এইভাবে চিন্তা করি, যে গতবারের পরিস্থিতি হবে না, এর পুনরাবৃত্তি ঘটবে না। গতবার যেটা করেছিল জাতীয়তাবাদী দল, তারা নির্বাচন সর্বাত্মকভাবে প্রতিরোধ এবং প্রতিহত করবার চেষ্টা করেছিল। সেই অবস্থান থেকে সঙ্গত কারণে সরে আসতে হবে তাদের, কারণ সেই তো অনুবপু নেই এখন। এক জামাত, তাদের যে আপনার কমরেড ইন আর্মস, তারাও কিন্তু আগের অবস্থানে
সেই রকম শক্তি নিয়ে বিদ্যমান অবস্থায় নেই। তো ফলে এই নতুন যে বাস্তবতায় তারা হয়তো নৈতিক অবস্থান নেওয়ার চেষ্টা করবেন। এটা হঠাৎ করে গান্ধীবাদী হয়ে গেল আমি অবাক হব না, মানে ধর্ণা, তারপর আপনার মানে যেটাকে বলে অনশন, এই ধরনের পদ্ধতির আশ্রয় হয়তো নিয়ে বসতে পারেন। তাদের যে জনসমর্থন আছে এতে কোনো সন্দেহ নেই। শাসক দলের আপনার যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তার নেতৃবর্গ, তারাও কিন্তু এই বিষয়টা সময় সময় বলেন। কিন্তু মূল বিষয় সেটি হচ্ছে কতটা রেলেভেন্ট থাকছেন অ্যাজ এ স্টেক হোল্ডার, অ্যাজ এ মেইন স্ট্রিম স্টেক হোল্ডার, ওইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন এখানে বিষয় সেটি হচ্ছে শাসক দল আপনার তারা কিন্তু ক্ষমতায় আছেন, এটা একটা অ্যাডভান্টেজের জায়গায়, তো কোনো সন্দেহ নেই। এবং নৈতিকভাবে আপনার এখানে কোনো কারণ নেই আগ বাড়িয়ে মানে ফেট অ্যাকমপ্লি হিসেবে তারা যেটা দাবি করছেন বিএনপির পক্ষ থেকে, যে আগে ভাগেই মীমাংসিত করে ফেলা যে তারা ক্ষমতা ছেড়ে দেবেন এবং তারা আসবেন। যেই নেগোসিয়েশনটা আপনার সেই আপনার প্রথমবার 91 নির্বাচনের আখ্যানে বা 96-তে আমরা যেমনটি লক্ষ্য করেছিলাম, একই বছর পরপর দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, 15ই ফেব্রুয়ারি এবং 12ই জুন। সেই সময় আপনার দুজন প্রভাবশালী মার্কিন সেনেটর রিচার্ড লুগার এবং সেনেটর ক্লেভন পেল, তারা কিন্তু নেগোশিয়েট করেছিলেন ইন টার্মস অফ রেফারেন্সটা। 3 শর্তের উপর ভিত্তি করে বাংলাদেশের ক্ষমতার বদল হয়েছিল। এখন কিন্তু সেই বিশ্ব পরিস্থিতিও নেই। আমরা জাতি হিসেবে, অ্যাজ এ সভরেন এন্টিটি হিসেবে অনেক বেশি পরিমাণ ক্লাউড কিন্তু এখন এনজয় করি, সেটাও ভুলে মানে একরকম রাজনৈতিক দলগুলো এবং নির্বাচন কমিশনকেই আসলে সমাধান করে ফেলতে হবে যে কিভাবে কোন টার্মে নির্বাচনে যাবে। মুনিরা খান, নির্বাচন কমিশনের এবারের যে এজেন্ডা আছে রোড ম্যাপে, তার মধ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করাও একটা তাদের এজেন্ডা হিসেবে তারা রেখেছে, যে তারা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে গোপনে সংবাদ সংগ্রহ করবে, সেখানে ঝুঁকি নিরসনের ব্যবস্থা করবে, অস্ত্র উদ্ধার করবে, মাস্তান ধরবে, অনলাইনে মনোনয়ন ফর্ম সংগ্রহ জমার ব্যবস্থা করবে, আরো অনেকগুলো কথা তারা লিখেছে। মনিটরিং এর, প্রপার মনিটরিং, দেশি বিদেশি মনিটরিং এর ব্যবস্থা করবে। সেগুলো তো গুরুত্বপূর্ণ বটেই, কিন্তু বিএনপি বিরোধী রাজনীতিকদের কথা তো হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড তো আসলে নির্বাচনে আরো আগে থেকে, মানে তারা মামলার ভেতরে আছেন, তাদের নেতাকর্মীরা গ্রেফতারের ভেতরে আছেন। এমনকি আপনি লক্ষ্য করেছেন কিনা, বিএনপি মহাসচিব 2 দফায়ের মধ্যে বলেছেন যে মামলা তুলে নেওয়া হোক, গ্রেফতার রাজবন্দীদের ছেড়ে দেওয়া হোক, তাহলে মানে লেভেল প্লেইং ফিল্ড হবে। তার মানে তো লেভেল প্লেইং ফিল্ড বলতে নির্বাচন কমিশন যা বুঝছে আর বিরোধী রাজনৈতিক দল যা বুঝছে তার মধ্যে একটা পার্থক্য আছে। হ্যাঁ, ডেফিনেটলি। এটাই আমি বলতে চাচ্ছিলাম, যে যেটা বলা হচ্ছে যে সমস্ত এই বলয়ের ভেতরে সমস্ত পলিটিক্যাল পার্টিকে নিয়ে আসার জন্যই এইটা নির্বাচন কমিশনের সর্বোচ্চভাবে চেষ্টা করতে হবে। এখন বিএনপির জন্য করতে হলে যেটা আমরা এক্ষুনি যে আপনি যেটা বললেন, যে বিএনপি ডেফিনেটলি কিছু না কিছুর জন্য বার্গেইন করতে চেষ্টা করবে, যে তাদের দলের যারা মানে যে নানান রকম কেস আছে, এটা আছে ওটা আছে, সেটা যেন তাদের থেকে কেসগুলিকে যেন করা হয়, উইথড্র করা হয় কিংবা কিছু। আমার মনে হয় যে যদি প্রয়োজন পড়ে তাহলে সরকারি দল যদি এগুলি করে যদি বিএনপিকে ইলেকশনে আনতে পারে, কারণ তাদেরও সর্বোচ্চ চেষ্টা থাকবে এবার বিএনপিকে আনার। গতবারের মতন আমি মনে করি না যে, অনেকেই মনে করে না আওয়ামী লীগ ক্ষমতায় থাকবেই, সর্বতভাবেই চেষ্টা করবে, কিন্তু আমি মনে করি যে যুক্তিযুক্তভাবে কিছু কিছু ছাড় দুনিয়াকে দেখানোর জন্য তারা দেবে, যে আমরা এদের এতগুলি ছেড়ে দিয়েছি, তারপরেও তারা কেন ইলেকশনে আসবে না। তো সেখানেই আমি মনে করি যে সেখানে নেগোসিয়েশনের ব্যাপারটা আসবে, এবং নেগোসিয়েশন এবার খুবই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আমাদের নির্বাচনে। এই যে সহায়ক সরকার, আমরা কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণভাবে জানি না যে সহায়ক সরকার এটা দেবেন, হ্যাঁ দেবেন, কিন্তু এখন পর্যন্ত তারা দেয়নি। এখন সেখান থেকে আবার কতটুকু নেগোসিয়েশন করা যাবে, সেখান থেকে আবার তারা কতটুকু ছাড়বেন, এরা কতটুকু নেবেন, সেগুলো কিন্তু আমাদের এখনো দেখবার আছে সামনে। তবে আমি যেটা মনে করি, বদিউল মাজুমদার যেটা বললো যে যেমন করে হোক আওয়ামী লীগ আবার পাওয়ারে যেতে চাইবে, যেমন করে হোক বিএনপি, আমি মনে করি বিএনপি যদি এটাও মনে করে যে আমরা অংশগ্রহণ করলাম, ওয়াই নট উই সিট ইন দ্য অপোজিশন
চেয়ারে, হ্যাঁ, মানে পার্লামেন্টে পার্লামেন্টে আমাদের যে এবারই পাওয়ারে যেতে হবে তার তো কোনো মানে নেই। আমরা একটা ক্ষেত্র তৈরি করি যাতে পলিটিক্যালি দেশের ভেতরে পলিটিক্সের রাজনীতির ভেতরে ঢুকে তারপরে আবার আমরা পরবর্তীকালে দেখব। আরেকটা ফ্যাক্টর হচ্ছে ভোটারদের। আমি মনে করি যে দুই পার্টি মেইন পার্টিগুলি দেখবে যে আমাদের পালসটা দেখবে ভোটারদের, যে ভোটাররা কতটুকু অপোজিশনে ভোট দিতে চায়, ভোটাররা কতটুকু সরকারের প্রতি ক্ষুব্ধ। এটা কিন্তু একটা বড় ব্যাপার। এবং এখন থেকে যদি আওয়ামী লীগ এমন করে ভোটারদের মন জয় করতে থাকে, ভোটাররা যা চায় সেটা করতেই থাকে, এবং তারা যদি সত্যি সত্যি অনেস্টলি যদি ভোটারদের আস্থা অর্জন করতে পারে, তাহলে তাদের এবং তারপরে তারা অটোমেটিক্যালি একটা ভালো ইলেকশন যদি দিয়ে দেয়, তাহলে তো এমন কোনো বাধা নেই যে তারা আবার পাওয়ারে যেতে পারবে না। ডক্টর ফজলুল আলম মজুমদার, আমি আপনার নৈরাশ্যজনক বাস্তবতার কথা আমাদেরকে কেন আপনি মনে করিয়ে দিয়েছেন, আমার তার বিষয়ে কোনো তর্ক নাই, কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে বিএনপি নেতৃবৃন্দ এমনকি ইফতারের আয়োজনগুলোতে বেগম খালেদা জিয়া বারবার বলেছেন যে বিএনপি নির্বাচনে যাবেই। মানে একটা জায়গায় তাদের সমস্যা যে মানে শেখ হাসিনার অধীনে তারা নির্বাচনে যাবে না। এই সংলাপ থেকে কি এমন কোনো সমাধানে বেরিয়ে আসা সম্ভব কিনা? কারণ আপনার মনে থাকবে জানুয়ারিতে গিয়েই কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে আওয়ামী লীগ বলে এসেছে যে তাদের সরকার রুটিন কাজ করতে চায়, সেই সময়টা প্রশাসন, নির্বাহী দায়িত্ব সকল কিছু নির্বাচন কমিশনের কাছে থাকবে। ওবায়দুল কাদের বারবার সে কথা মনে করাচ্ছেন। এই সংলাপ মাসের পর মাস ব্যাপী নানা রকম সংলাপে একটা সমাধান সূত্র বেরিয়ে আসা সম্ভব কিনা, যে এই দায়িত্ব নির্বাচন কমিশনের কাছে থাকবে? কাজেই না, কারণ নির্বাচন এটা বিষয়ই না। এই যে নির্বাচনকালীন কি ধরনের সরকার হবে এইটা সংলাপের বিষয়ই না, বিষয়বস্তুই না। বিষয়বস্তুটা নয়, কিন্তু একটা ভরসা স্থল বের করা সম্ভব কিনা যেখান থেকে রাজনৈতিক দলগুলো ভাবতে পারে যে আলোচনা। আমাদের পরিস্থিতি দুর্ভাগ্যবশত অনেক অনেক নদীতে অনেক জল গড়াইতে দেখেছি যে আমার জীবনে। তো এই অবস্থার থেকে যেই ঘটনাগুলো ঘটেছে অতীতে এবং সাম্প্রতিককালেও ঘটেছে, এর থেকে আশাবাদী হওয়া বড় দুরূহ। ধরেন আপনি যদি 2013 সালের দিকে তাকান, 13 সালে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো সুষ্ঠু হয়েছে, কিন্তু 14 সালের 5 জানুয়ারি সম্পূর্ণ উল্টে গেল। এবং আমরা কি কেউ কল্পনা করেছিলাম? আমাদের যারা সংবিধান রচনা করেছিল তারা কি কোনোদিন কল্পনা করেছিল 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে? তো অকল্পনীয় জিনিস ঘটেছে। এবারে অন্যরকম অকল্পনীয় জিনিস ঘটতে পারে, যে আমরা যেটা কল্পনা করি না। আর আরেকটা যে জিনিস যেটা একটু তিক্ত কথাটা, তবুও এই যে নির্বাচন কমিশন গঠন করা হলো, এবং এটা যারা নির্বাচন কমিশনে আছেন তাদের সম্পর্কে আমি কিছু বলছি না, তাদের সম্পর্কে কোনো অ্যাসপারশন নয়, তাদের সম্পর্কে কোনো নেতিবাচক কথা নয়, কিন্তু নির্বাচন কমিশনটা কি স্বচ্ছভাবে করতে হয়েছে? নির্বাচন কমিশনটা কি আমাদের সংলাপের মতো সংলাপ হয়েছে? হ্যাঁ, ওই যে নির্বাচন কমিশনটা কি এই যে গ্রহণযোগ্যতার ভিত্তিতে গঠিত হয়েছে? হ্যাঁ, কমিশনের সদস্যরা অনেক ভালো মানুষ আছেন, এবং আমরা আশা করি যে তারা যে সকল কথাগুলো বলছেন তারা বাস্তবে এটা প্রতিপালন করবেন। কিন্তু এই যে নির্বাচন কমিশনের পুনর্গঠন দিয়ে কিন্তু শুরু হয়েছে। কিন্তু ডক্টর মজুমদার, আপনি যেমন একটা নৈরাশ্যজনক বাস্তবতার কথা বলছেন, সেই ইতিহাস নিয়ে আমার কোনো বিতর্ক নাই, কিন্তু 2013-তে সকল নির্বাচন সুষ্ঠু হলো, কিন্তু 2014-র 5 জানুয়ারি নির্বাচনে তবু বিএনপি ভরসা পেল না এবং বিএনপি এলো না। কিন্তু এবার বিএনপি বলছে তারা নির্বাচনে যাবে, বিএনপি বলছে এই নির্বাচন কমিশন গঠনের পর প্রধান নির্বাচন কমিশনারকে আওয়ামী লীগ আর বলবার পরেও এখন তারা তাদের সঙ্গে আলাপ করতে যাচ্ছে, কথা বলতে চাচ্ছে, এবং তাদের নেতৃবৃন্দ বলছেন যে তারা দেখতে চান যে এই নির্বাচন কমিশন কি করে। এর মধ্যে কোনো একটা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত আপনি দেখেন না? এগুলো তো ইতিবাচক নিঃসন্দেহে, কিন্তু আলটিমেটলি তাদের লক্ষ্যটা কি? যে আপনি খেলার মাঠে নামলে খেলার লক্ষ্য হলো গোল করা, তা আপনি গোল করতে পারবেন কিনা? আপনার জন্য মাঠটা কি যে উঁচু নিচু আছে কিনা, মাঠটা সমতল আছে কিনা ঠিক করার কোনো দায়িত্ব আপনি বলে শুরুই করেছিলেন যে নির্বাচন কমিশন অগাধ ক্ষমতা রাখে বাংলাদেশে। আমি একটা বিরতির পর এই বিষয় ছোট্ট করে আপনার উত্তর জেনে জানবো যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে, উঁচু নিচু মাঠ সমান করতে কি ক্ষমতা তাহলে নির্বাচন কমিশন রাখে? একটা বিরতির পর দর্শক থাকুন রাজকাহনে, টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে।
ফিরে এলাম রাজকাহনে। ডক্টর বদিউল আলম মজুমদার, লেভেল প্লেইং ফিল্ড তৈরিটিও একটি এজেন্ডার ভেতরে নির্বাচন কমিশন রেখেছে। আপনি বলছিলেন যে নির্বাচনের আগে তো উঁচু নিচু জমি সমতল করতে হবে, তো সেই সমতল তো করার কোনো কাজ কি নির্বাচন কমিশন করতে পারে না? নির্বাচন কমিশনের কতগুলো ক্ষমতা আছে, আইন কানুন, বিধিবিধান, তারপরে সীমানা পুনর্নির্ধারণ, এইসব কিছু তারা করতে পারে। এবং সবচেয়ে বড় কাজটা করার দরকার তাদের এই বিধিবিধানগুলো যথাযথ প্রয়োগ। যেমন একটা বিধিবিধানের প্রয়োগ, এই যে আমাদের যে সংসদ সদস্য, সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করেন তাদেরকে কতগুলো তথ্য দিতে হয়, এই তথ্যগুলো যদি যাচাই বাছাই করে দেখে তাহলে আমাদের নির্বাচনী অঙ্গনকে বহুলাংশে তারা কুলুষমুক্ত করতে পারবে, এই তথ্যগুলো, হলফনামার তথ্যগুলো। কিন্তু কতগুলো কাজ তাদের ক্ষমতার বাইরে। যে নির্বাচনের সময় একটা সরকার থাকে, তার অধীনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে, তার অধীনে প্রশাসন থাকে, এবং তারা যদি নিরপেক্ষ আচরণ না করে, তারা যদি পক্ষপাত দুষ্ট আচরণ না করে, আমাদের এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে এবং প্রশাসনে দলীয়করণ যেই পর্যায়ে পৌঁছেছে, তাদের নিজেদের স্বার্থেই তারা চাইবে যারা ক্ষমতাসীন আছে তারা যেন ফিরে আসে, কারণ ক্ষমতার বদল হলে তাদেরকে মাসুল দিতে হবে। অতএব ওই সরকারি যে দায়িত্ব, সরকার তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন, ওটা নির্বাচন কমিশন চাইলেও পারবে না। হ্যাঁ, তারা কিছু করতে পারবে, কিন্তু এগুলো বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু তখনকার ক্ষমতাসীন সরকারের। তো ক্ষমতাসীন সরকার যদি না করে কি করবেন? ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, মানে প্রশাসনের বিষয়টি তো একটা গুরুত্বপূর্ণ বিষয় বটেই, যে প্রশাসন যদি নিরপেক্ষ দায়িত্ব পালন না করে এবং প্রশাসনকে মানে প্রশাসন ওই 3 মাস 4 মাসের জন্য নির্বাচন কমিশনের কথা শুনে আসলে আগের এবং পরের মানে তাদের পরিস্থিতি নষ্ট করবে কেন, এটি একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, যে সহায়ক সরকারের বাইরেও বিএনপির আরেকটি খুব সুস্পষ্ট দাবির একটি জায়গা হচ্ছে গিয়ে যে তারা আসলে সেনাবাহিনী মোতায়েন চায়। তারা সকল নির্বাচনে এটি চেয়ে এসেছে এবং তারা মূলত সেটি মানে নির্বাচনের কেন্দ্র থেকে দূরে ক্যাম্পে বসে থাকা সেনাবাহিনী তারা চায় না, তারা কেন্দ্র পাহারা দিক সেনাবাহিনী সেটি চায়। এটিও কি সংলাপ থেকে তো নির্বাচন কমিশনের পক্ষে নিশ্চিত করা বোধহয় সম্ভব না, সেটিও তো একটি আইন করতে হবে পরে। দেখুন, এ ধরনের মৌলিক পরিবর্তন নিয়ে আসতে হলে তার ভেটিং এর জন্য অবশ্যই পার্লামেন্টে যেতে হবে, এবং সেটি নিয়ে একটা বড় রকমের প্রশ্নবোধক চিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে, কারণ এর পক্ষে বিপক্ষে নানান রকমের আর্গুমেন্ট আছে। তবে আপনি যদি একটা সভ্য দেশের কথা চিন্তা করেন, সেখানে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবার কথা নয়। তাদের দায়িত্ব দেশ রক্ষা করা, সর্বক্ষণ প্রস্তুত থাকা, অনুশীলনের মধ্যে থাকা, যাতে কোনো বহিঃশত্রুর আক্রমণ হলে দেশকে তারা রক্ষা করতে পারেন। এটাই হচ্ছে তাত্ত্বিকভাবে তাদের কাজ। কিন্তু কোন সভ্য দেশে তো আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনের বিষয়ে এত দলীয়করণের অভিযোগও নাই। না, বিষয়টা হচ্ছে ইন এইড টু সিভিল পাওয়ার, তারা যদি তাদেরকে আমন্ত্রণ করা হয় তারা আসবেন, সেই প্রভিশনটা কিন্তু, এই চলটাও কিন্তু আছে। এখন আপনার অনেকগুলো দৃষ্টান্ত আছে যে সেনাবাহিনীকে আপনি যত রকমভাবেই ক্ষমতায়িত করেন না কেন, এই সমাজের তারা মানুষ, সান অফ দ্য সয়েল, তার কিতেন কিন কেউ না কেউ কোন রকমের রাজনীতির সঙ্গে যুক্ত। এক দেশের নাগরিক হিসেবে তার মৌলিক অধিকার আছে ভোটাধিকার প্রয়োগ করবার, সেই বিষয়গুলো কিন্তু ভুলে গেলে চলবে না। এবং সেখানে আপনার স্ট্রাইকিং ফোর্স হিসেবে যদি মোতায়েন করা হয়, কিংবা ম্যাজিস্ট্রেসি ক্ষমতায়ও যদি দেয়া হয়, আমরা দেখেছি যে আপনার ঢাকা 10-এর যে উপনির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল ফালু সাহেব বনাম মেজর মান্নানের মধ্যে, সেখানে সেনাবাহিনীর নাকের ডগায়, উইথ ডিউ রেসপেক্ট, যত রকমের ব্যত্যয় ঘটাবার সেটা সবকিছু কিন্তু ঘটেছে। একদল লোক মোবাইল ভোটার সেজে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। এটা একটা ভিন্ন রকমের মাত্রা, এটা কিন্তু আমরা পরিবেশ সেনাবাহিনীরও তো একটা মানে এই মাটিরই সন্তান, যেহেতু তাদেরও একটা পক্ষ থাকবে নিশ্চয়ই। মানে আপনি মানে আপনি হঠাৎ করে, এরা তো মঙ্গল গ্রহ থেকে আসেনি যে এলিয়েন মানে ভিন্ন রকম আচরণ করবে। সবাই তো রুলস অফ দ্য গেম মেনেই কিন্তু কাজ করে। রুলস অফ দ্য এনগেজমেন্ট বলে একটা বিষয় আছে, সেটাও কিন্তু পরিষ্কার। এবং সেখানে কি করা যাবে কি করা যাবে না, রাজনীতিতে কতটা যুক্ত হওয়া যাবে কতটা যাবে না, এটা নিয়ে টার্কিতে যেমন ডিবেট আছে, আমাদের এখানেও কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, এটা ভুলে গেলে চলবে না। আর যেটা নর্মের বাইরে সেরকম একটি কাজ আমাদের মহান সংসদে কেন মাননীয় সংসদ সদস্যরা এখানে মৌলিক পরিবর্তন আনতে যাবেন, সেটা নিয়েও কিন্তু একটা মানে যেটি দাবি সেটি পূরণ হওয়ার সম্ভাবনা খুবই কম। এটা নিয়ে আমি একটা, এটা যেটা বলছো যে কলিমুল্লাহ সাহেব যেটা বললেন যে
এটা কিন্তু নিয়ম আছে, যদি কোনো রাজনৈতিক দল, এর আগেও দেখা হয়েছে, রাজনৈতিক দল যদি নির্বাচন কমিশনকে বলে যে সেনা মোতায়েন চাই আমরা বিকজ অফ আওয়ার সিকিউরিটি অর ভোটারদের সিকিউরিটি, তাহলে আমার মনে হয় না এটার জন্য সংসদে যেতে হবে। এটা একটা সিস্টেম আছে যে তখন নির্বাচন কমিশন সরকারের কাছে সিকিউরিটির জন্য চাইতে পারে যে আমরা সেটা দৃষ্টান্ত তো আমরা দেখেছি। সেটা তো কিছুদিন আগের কথা নয়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রাককালে আপনার ডক্টর হুদার যে কমিশন, তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে। সেটা ফেকটা আমরা জানি, ক্যাপ্টেন এভেন্স অবস্থায় ছিল, টিল টুডে সেটা ক্যাপ্টেন অবস্থায় আছে। তবে আমি যেটা কি অবস্থায় ছিল, ক্যাপ্টেন এভেন্স মানে দূরে দূরে থাকবে, প্রয়োজন হলে ডাকা হবে, বিষয়টা তা না, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন। মানে আমি এটা আমটি এক ধরনের বিষয় হচ্ছে, মানে আপনি কোনো সিদ্ধান্ত নিলেন না, সিদ্ধান্তহীনতাটাই এক ধরনের সিদ্ধান্ত, যে সেনা মোতায়েন হবে কি হবে না, কেন্দ্র পাহারা দেওয়ার জবাব পেলেন না আপনি, কমিশন কোনো জবাব কিন্তু টিল টুডে। বাংলাদেশে এমন নির্বাচন হয়েছে যেখানে দায়িত্ব পালন করছিলেন, তখন তারা মানে নির্বাচনী কেন্দ্র থেকে, ভোট কেন্দ্র থেকে দূরে একটা ক্যাম্পে অবস্থান করেন, মানে সেটাতে কোনো সমস্যা নাই। অবস্থান করা, আরেকটি হচ্ছে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রোল প্লে করা, একদম, এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে পেট্রোলরত অবস্থায় ছিলেন ঢাকা 10-এর এই উপনির্বাচনের সময়, যেখানে তাদের নাকের ডগায় সব রকমের ব্যত্যয় যা কিছু ঘটনা তা ঘটেছিল। তার কারণ আছে যে আরেকটা জিনিস আমি যুক্ত করতে চাই যে 2008 সালে যে আরপিও যে অধ্যাদেশ জারি হয়েছিল, সেখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী অন্তর্ভুক্ত ছিল, তাকে চাইলে দিতে হতো, সেটা নির্বাচন কমিশনের ক্ষমতার মধ্যেই ছিল। তবে নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। নির্বাচন কমিশন যদি বলে, এবং আমাদের সব জাতীয় নির্বাচনে কিন্তু সেনাবাহিনী ভূমিকা পালন করেছে নির্বাচন, এবং এটা হ্যাঁ এই তো অবভিয়াসলি সিভিল পাওয়ার, কিন্তু নির্বাচন কমিশন যদি বলে, এবং এতগুলো জায়গায় 300 আসনে নির্বাচন করা, তাদের পক্ষে সিকিউরিটি নিশ্চিত করা দুরূহ, এবং নির্বাচন কমিশন চাইলে সরকারের পক্ষে এটা না মেনে নেওয়া দুরূহ হবে। এটার কারণ নির্বাচন কমিশনের ক্ষমতা আছে যে তা যদি না হয় আমরা নির্বাচন করব না। ওখানেই বোধহয় একটা বিতর্ক যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আপনি দেবেন নাকি মানে নির্বাচনী কেন্দ্রগুলোর নিরাপত্তা রক্ষায় নিয়োজন। আমি একটা কথা বলি, এখনই যে বিএনপি যে সেনা মোতায়েন চাচ্ছে, আমি মনে করি এটা একটা স্ট্র্যাটেজি, যাতে সরকার একটা সময়ে বলে যে আমাদের যে রুল অফ ল আমরা কমপ্লিটলি মেনটেন করব, আমরা পুলিশ ফোর্সকেই এমনভাবে রাখবো যে মানে আর্মিকে ডাকার কোনো প্রয়োজন হবে না। আমার মনে হয় এটা একটা স্ট্র্যাটেজি ফর দ্য বিএনপি, যে তারা প্রথম থেকেই বলছে যে সেনা মোতায়েন চাই, যাতে নেগোসিয়েশন টেবিলে তাদেরকে আশ্বস্ত করা হয় যে না আমাদের পুলিশ আছে এবং তারা রুল অফ ল মেনে কাজ করবে, প্রশাসন রুল অফ মেনে কাজ করবে, এবং আপনাদের আমরা আশ্বস্ত করছি যে এখানে আমাদের সেনা মোতায়েন হবে না। এটা কি কেউ কি পাগলা বিশ্বাস করে? না, এইটা আমি কিন্তু বলতে চাই না যে আমি ডক্টর মজুমদার, আবার ডক্টর কলিমুল্লাহ যে প্রসঙ্গটি তুললেন যে সেনাবাহিনী থাকলেই যে আবার নিরপেক্ষতা নিশ্চিত হবে, তারও কি কোনো প্রমাণ আছে কিনা? প্রমাণ নেই। সবচেয়ে বড় ব্যাপারটা হলো ভোটাররা। এখানে ভোটাররা তখন ইলেকশনের দিন কতটা সচেতন হবে সেটার উপরে নির্ভর করে। আমরা কি আগে দেখিনি? আমরা এই যে সিটি কর্পোরেশনগুলো নির্বাচনে দেখিনি যে ভোট হয়ে গিয়েছে, তারপরে ঢুকতে দেওয়া হয়নি, তারপরে ওই যে কি চেয়ারম্যানের কি ভোট ওপেনে, অন্য সব গোপনে। তো এইরকম তো এই প্রশাসনের, তারপর নির্বাচনী কর্মকর্তাদের সামনে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ প্রশাসনের সবার সামনেই তো ঘটেছে। কিন্তু তাহলে আসলে মানে পরবর্তী নির্বাচনের দিকে যে এগিয়ে যাওয়ার উপায়টা কি? মানে আপনি সবচেয়ে মানে এই খারাপ উদাহরণগুলো, মানে সবচেয়ে খারাপ উদাহরণগুলো মনে রেখে আসলে তাহলে সংলাপের দিকে যাওয়ার বা এগিয়ে যাওয়ার কোনো উপায় আছে কিনা, এটি একটি প্রশ্ন। আর আমাদের দর্শক রাশেদুল আকবর আপনাকেই একটি প্রশ্ন করেছেন যে অন্যান্য দেশে যদি ইলেকশন ইনকামবেন্ট গভর্নমেন্টের আন্ডারে হতে পারে, তাহলে বাংলাদেশে কেন নয়? আমাদের রাজনীতি কি পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমারের চাইতেও খারাপ? হ্যাঁ, নিঃসন্দেহে।
নিঃসন্দেহে খারাপ। কারণ পাকিস্তানেও তারা সুষ্ঠু নির্বাচন করেছে। নির্বাচন কমিশন এমন ভাবে গঠিত হয়েছে, নির্বাচন কমিশনের উপর সবাই আস্থাশীল ছিল, কিন্তু আমাদের দেশে এই সবগুলোতে ম্যানিপুলেশন হয়েছে। আপনি কি মনে করেন যে সকল মানে আপনিও এইখান থেকেই শুরু করেছিলেন যে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন থেকেই আমরা কি দেখলাম 2013 পর্যন্ত সকল নির্বাচন ভালো নির্বাচন হচ্ছিল, 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন থেকে, এবং খবরাখবর পরিসংখ্যানও তাই বলে। কিন্তু আপনার কি মনে হয় যে সকলের অংশগ্রহণে, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি নির্বাচন হলে, যখন নির্বাচন কমিশনের উপর আস্থা রেখে নির্বাচনে গেলে একটা পরিস্থিতির বদল দেখা যেতে পারে? মানে এই প্রত্যাশার জায়গা ছাড়া আসলে উপায় কি? আপনি ভুলে গেলেন যে এরশাদ সাহেবকে সিএমএস এ ভর্তি করেছে কারা? আপনি ভুলে গিয়েছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভর্তি করেছে। হ্যাঁ, তো এই রকম ঘটনাগুলো কি ঘটেছে? আপনাকে আমি ওই যে মানে সেখানে ধরুন বিএনপি তো নির্বাচনে নাই, মানে তবে এরশাদ সাহেব তো যেতে চান নাই, কিন্তু এরশাদ সাহেবকে বাধ্য করা হয়েছে, এরশাদ সাহেবের দলকে বিভক্ত করা হয়েছে। জি, ডক্টর কলিমুল্লাহ আর মুনিরা খান, আপনাদের কাছ থেকে ছোট্ট করে নিব, মানে ডক্টর মজুমদারের মন্তব্য, অবস্থান বোধহয় পরিষ্কার যে কমিশনের সংলাপে কোনো লাভ হবে না। উনি আসলে মানে না, লাভ হবে না আমি তা বলছি না, এটা গুরুত্বপূর্ণ, এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের ওই নির্বাচনকালীন সরকারটা নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, যারা রিটার্নিং অফিসার থাকবে তাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। একটা উদাহরণ সৃষ্টি করেই আপনাকে এই হতাশা থেকে বের করে আনতে হবে। ডক্টর কলিমুল্লাহ, শেষ মন্তব্য। দেখুন, আমাদের তো হতাশ হওয়ার কোনো সুযোগ নেই, আমাদেরকে আশাবাদী হতে হবে, কারণ সামনে হবে এই আশা তো রাখতেই হবে। সেটি সকলেরই প্রত্যাশা, এবং আমি মনে করি যে কমিশন যে পথে হাঁটছে সঠিক পথে হাঁটছে এবং তারা কামিয়াব হবে। আমি আবার সঙ্গে আরেকটু যোগ করি, সেটা যে ইলেকশন যেমন 2013 সালে হয়েছিল, আমি যেটা মনে করি যখনই সরকারের একটা সদিচ্ছা থাকে যে ইলেকশনটা ভালো করব, তখন ইলেকশন ভালো হবে। আমাদের এইটাই আমাদের ওয়েট করতে হবে যে আমি আশাবাদী যে এবং ভোটাররা যদি সচেতন থাকে এবং সরকার যদি জনগণের জন্যই আবার সরকার গঠন করতে চায়, তাহলে সেই সদিচ্ছাটা তাদের আনতে হবে যে না, এই নেক্সট ইলেকশনটা আমরা অবাধ, নিরপেক্ষ, সবার জন্য গ্রহণযোগ্য একটা ইলেকশন। মুনিরা আপার সাথে আমি একমত যে নির্বাচন কমিশন যেভাবে অগ্রসর হচ্ছে এটা সঠিক, তারা সঠিক পদক্ষেপে নিচ্ছে, কিন্তু আলটিমেটলি যে ক্ষমতাসীন সরকার কি করবে তার উপর নির্ভর, তাদের গুডউইলের উপরেই আমাদের কেমন ইলেকশন হবে, তাদের সদিচ্ছার উপর, রাজনৈতিক দলগুলো সদিচ্ছার উপর নির্ভর করে, বিশেষভাবে সরকারের। অসংখ্য ধন্যবাদ ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, মুনিরা খান। দর্শক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন রাজকাহনের প্রথম পর্বে। পরবর্তী পর্বে সদস্য ছাড়াই রাজনীতি চলছে, এই বিষয়ে আলোচনা করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নফেল, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। সঙ্গে থাকবেন আপনিও।